দর্শক, বিএনপি যখন সরকার গঠন করতে চলেছে তখন সবথেকে বড় আলোচনা এই মুহূর্তে ঢাকায় এবং দেশে, সেটা হচ্ছে বিএনপির মন্ত্রিপরিষদে কারা আসছেন, কারা নতুন মন্ত্রী হচ্ছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, ক্রীড়া মন্ত্রণালয়ে এই মুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে কে আসছেন, এই আলোচনাগুলো চতুর্দিক থেকে উঠেছে এবং সাথে এই আলোচনাও উঠেছে কে হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সম্ভবত বিএনপি কনফার্ম করে ফেলেছে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি এবং তিনি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা মোটামুটি নিশ্চিত। বিবিসি বাংলা এই খবরটা দিচ্ছে। বিবিসির খবর খুব একটা মিথ্যা হওয়ার কথা নয়। সব কিছু ঠিকঠাক থাকলে বিএনপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করে পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই ক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার পদত্যাগ করা, তিনি যদি নিজে থেকে পদত্যাগ করেন তাহলে তো হয়েই গেল, আর যদি পদত্যাগ তিনি না করেন তাহলে তাকে সরিয়ে দিতে হবে, ইমপিচ করতে হবে। এই ব্যাপারগুলো সংসদ গঠন হওয়ার পরপরই হয়তো হবে, সেটা মোটামুটি নিশ্চিত। সাথে চমক হিসেবে মন্ত্রিপরিষদে কারা আসছেন সেই আলোচনাও করেছে বিবিসি বাংলা। চলুন তারা যে খবরটা দিচ্ছে সেই খবর নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করি রাষ্ট্রপতির পাশাপাশি বিএনপির মন্ত্রিপরিষদে কারা আসছেন। থাকবেন দর্শক। বলছিলাম বিএনপির মন্ত্রিপরিষদে যেমন চমক রয়েছে তেমনি রাষ্ট্রপতি পদে তারা বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিচ্ছে বলে বলছে বিবিসি। তারা তাদের শিরোনামটা করেছে, বিভিন্ন পত্রিকার সোর্স দিয়ে এই নিউজটা তারা করেছে। তারা বলছে বিএনপির নয়া মন্ত্রিসভায় পুরাতনের পাশাপাশি থাকছে নতুন মুখ। সেখানে তারা বলছে এই খবরে যেটা বলা হয়েছে, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি তাদের মন্ত্রিসভার আকার প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তাতে অভিজ্ঞ ও তরুণ নির্বাচিতদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটাতেও যুক্ত হচ্ছেন কেউ কেউ। এর মধ্যে 2001 থেকে 2006 মেয়াদের মন্ত্রিপরিষদের দায়িত্বে থাকা কয়েকজনকে এবারও অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির জন্য তাকে বিবেচনা করা হচ্ছে, এই কথা বিবিসির খবরে একেবারে নিশ্চিত করেই বলা হচ্ছে। স্পিকার হিসেবে আসছেন ডক্টর আব্দুল মঈন খান, নরসিংদী থেকে বিজয়ী এবং এনসিপির বেশ শোরগোল তোলা প্রার্থী সরোয়ার তুষার যে আসনে নির্বাচন করেছেন সেই আসনের এই হেভিওয়েট প্রার্থী বিএনপির সাবেক মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, তিনি সংসদের নতুন স্পিকার হচ্ছেন এমন তথ্য দেয়া হচ্ছে। মির্জা আব্বাস হচ্ছেন যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী, এমন সম্ভাবনাই বেশি। বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবে আসছেন সালাউদ্দিন আহমেদ, এটা মোটামুটি নিশ্চিত। এবং যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হয়ে যান তাহলে বিএনপির নির্বাহী পরিষদের একটা মিটিং করে ঘোষণা দিয়েই হয়তো সালাউদ্দিন আহমেদকে দলের মহাসচিব হিসেবে ঘোষণা করা হতে পারে এবং সেই সালাউদ্দিন আহমেদের হাতেই তুলে দেয়া হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব, তেমনটাই এখানে বলা হচ্ছে। আমির খসরু মাহমুদ চৌধুরী পেতে পারেন বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন, তাকে এবার পুরমন্ত্রীর দায়িত্ব দেয়া হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে সাবেক অভিজ্ঞকেই বেছে নিচ্ছে বিএনপি। গয়েশ্বরচন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তের বিষয়টা বিবেচনাধীন রয়েছে। এছাড়া পরবর্তী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে স্থায়ী কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটির যিনি প্রধান নজরুল ইসলাম খান, তার নাম বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নজরুল ইসলাম খান থাকছেন, এই আভাস দিচ্ছে বিবিসি। নতুন মন্ত্রিসভায় নয়া মুখ হিসেবে আসছেন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিএনপির মানে পোড় খাওয়া নেতা, বর্তমানে যিনি হাসপাতালে রয়েছেন, নির্বাচনের সময় তিনি হাসপাতালে ছিলেন, রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভীকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে দেয়া হচ্ছে, এরকম খবর দিচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জবিউল্লাহ টেকনোক্র্যাট, রুহুল কবির রিজভীও টেকনোক্র্যাট। হুমায়ুন কবির হতে পারেন টেকনোক্র্যাটে পররাষ্ট্র মন্ত্রী অথবা পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন এটা মোটামুটি নিশ্চিত। সেই ক্ষেত্রে যদি বিএনপি মনে করে যে এই মন্ত্রণালয়ে অভিজ্ঞ সিনিয়র কাউকে দরকার, তাহলে হয়তো হুমায়ুন কবির হবেন প্রতিমন্ত্রী, নতুবা হুমায়ুন কবিরের উপরেই আস্থা রাখবেন তারেক রহমান পরিপূর্ণ মন্ত্রী হিসেবে। এবং হুমায়ুন কবিরকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে, এরই মাঝে হুমায়ুন কবির বিভিন্ন ইন্টারভিউ দেওয়া শুরু করেছেন, তাতে মনে হয়েছে যে হুমায়ুন কবিরের পররাষ্ট্র মন্ত্রী, ফুল মন্ত্রী হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন। এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, স্বরাষ্ট্রমন্ত্রী কে হচ্ছে এই ব্যাপারে বিবিসি নিশ্চিত করছে না। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নাম কেউ কেউ বলছেন, কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদউদ্দিন চৌধুরী অ্যানির নাম বিবেচনায় আছে বলে বিবিসি বলছে। এছাড়া নিশ্চিত করেই বলা যায় একটি নাম, সেটা হচ্ছে যে ডাক্তার জাহিদ, AJM জাহিদ হোসেন, যিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত ছিলেন, তিনি যে স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন পরবর্তী, এটা মোটামুটি নিশ্চিত। একটা বড় চমক আসছে বিএনপির মন্ত্রিসভায়, সেটা হচ্ছে যে যাকে নানাভাবে গত 1.5 বছরে অপমান অপদস্থ করেছে রাজাকার শাবকরা, সেই মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকে দেয়া হতে পারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব। এটা যদি হয়, বিএনপির মন্ত্রিসভায় সব থেকে বড় মানে পজিটিভ জায়গা হবে এটা, যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে সম্মানিত করার যে ব্যাপারটা। এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। সেই জাতীয় সরকার গঠনের প্রেক্ষাপটে তাদের যে সহযোগীরা, সেই সহযোগীদের মধ্যে ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, মোস্তফা জামাল হায়দার, তাদের নাম বিবেচনায় রয়েছে মন্ত্রিসভায়। তারা হয়তো কোনো কোনো মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে আসতে পারেন, কেউ আবার পুরো মন্ত্রীও হতে পারেন। এরকম গুঞ্জন রয়েছে যে নুরুল হক নূরকে হয়তো নৌ পরিবহন মন্ত্রণালয়ে দেয়া হতে পারে। তার বাড়ি যেহেতু দক্ষিণবঙ্গে, সেহেতু এই রুটের ব্যাপারটা, নৌ পরিবহনের এই ব্যাপারটা যেন তার আয়ত্তে থাকে, সেই কারণে তাকে ওই মন্ত্রণালয়টা দেয়া হতে পারে। সেটা প্রতিমন্ত্রী করা হতে পারে, হয়তো আবার পূর্ণমন্ত্রীও করা হতে পারে। ডক্টর রেজা কিবরিয়া সম্ভবত পরবর্তী অর্থমন্ত্রী হতে চলেছেন, যিনি বিএনপিতে যোগ দিয়ে এবার নির্বাচিত হয়েছেন। সাবেক আওয়ামী লীগ মন্ত্রী শাহ ASM কিবরিয়ার সন্তান রেজা কিবরিয়া, যিনি এখন বিএনপির এমপি, তাকে অর্থমন্ত্রী করা হতে পারে, এরকম আলোচনা চলছে। এছাড়া অনেক আলোচনা রয়েছে স্পোর্টস মিনিস্ট্রিতে। আমিনুল হকের নাম সব থেকে বেশি আলোচনায় ছিল, কিন্তু ঢাকা 16 আসনে তিনি নির্বাচন করে পরাজিত হয়েছেন জামাতের প্রার্থীর কাছে। সেই কারণে তার নামের পরিবর্তে অন্য নাম বিবেচিত হচ্ছে। সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আলী আসগর লবি, তিনি যে মন্ত্রী হচ্ছেন, এটা মোটামুটি আমি ব্যক্তিগতভাবে, মানে বিবিসি না বললেও আমি ব্যক্তিগতভাবে মোটামুটি নিশ্চিত এই কারণ তিনি পরাজিত করেছেন জামাতের সেক্রেটারিকে। যিনি পরাজিত করেছেন তাকে মন্ত্রিসভায় নেওয়া হবে না, এটা বোধহয় হওয়ার কোনো চান্স নেই। সাবেক বিসিবির সভাপতি, তিনি সাবেক ACCর প্রধান ছিলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটা দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং তার সময়ে বেশ সফলতাও এসেছিল। সেই আলী আসগর লবি পরবর্তী ক্রীড়ামন্ত্রী হয়ে যেতে পারেন আমিনুল হকের নির্বাচনে ফেল করার কারণে। আবার আমিনুল হকের নামও রয়েছে টেকনোক্র্যাটে, তাকে এই দায়িত্ব দেয়া হতে পারে। আবার এমন চমকও আসতে পারে যে আলী আসগর লবিকে আবারও বিসিবি সভাপতি করা
করা হলো, তার আগের জায়গায় তাকে ফিরিয়ে দেওয়া হলো। বাংলাদেশের বাস্তবতায় ক্রীড়ামন্ত্রীর চাইতে বিসিবির সভাপতি এই জায়গাটা অনেক বেশি আকর্ষণীয় জায়গা। সেই ক্ষেত্রে আলী আসগর লবিকে হয়তো ওই জায়গাতেও দেওয়া আছে, যদিও ইশরাক হোসেনের নামও আলোচনায় রয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ে, কিন্তু আমার মনে হয় না যে আমিনুল হক কিংবা আলী আসগর লবির বাইরে অন্য কেউ এই মন্ত্রণালয় পাবেন। সংস্কৃতি মন্ত্রণালয়ে কে আসছেন, সংস্কৃতি ক্ষেত্রে মানে সংস্কৃতি অঙ্গনের কোনো মানে মুখ আসছে কিনা, যদিও এবারের নির্বাচনে আমরা দেখেছি যে কোনো সাংস্কৃতিক ফিগার নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই ক্ষেত্রে এই মন্ত্রণালয়েও মানে টেকনোক্র্যাট কোটায় কাউকে মন্ত্রী করা হবে কিনা সেটা একটা বড় আলোচনা। এবং সাংস্কৃতিক কর্মীদের অনেক দিনের চাওয়া যে সাংস্কৃতিক জায়গায়, সংস্কৃতির জায়গায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের জায়গায় সত্যিকারের সংস্কৃতি বান্ধব মন্ত্রী আমরা বোধহয় কোনো কালেই পাইনি। হ্যাঁ, আওয়ামী লীগের সময় আসাদুজ্জামান নূর দায়িত্ব পেয়েছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের, কিন্তু তার কাছে যে প্রত্যাশা ছিল সাংস্কৃতিক কর্মীদের, সংস্কৃতি অঙ্গনের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা তিনি পূরণ করতে তো পারেনই। যে জায়গা থেকে তিনি নির্বাচিত হয়েছেন, যে নীলফামারী, সেই নীলফামারীতে এমন অবস্থা যে এবারের নির্বাচনে নীলফামারীর সব আসন থেকেই জামাতের প্রার্থী বিপুল পরাক্রমে বিজয়ী হয়েছেন। তাহলে আসাদুজ্জামান নূর এত বড় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি যিনি মন্ত্রীও ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ে, তিনি তার এলাকার, তার জেলার সংস্কৃতির কি পরিবর্তন করেছেন, এই প্রশ্ন নির্বাচনের পরে উঠেছে। দর্শক, আমরা কি আগাম অভিনন্দন জানাতে পারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে? তিনিই কি হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? বিবিসির এই ভাষ্য যদি সত্য হয়, 18 তারিখের মধ্যেই মন্ত্রিসভা হবে, এটা ঘোষণা হয়েছে। আমরা ধারণা করি 16 বা 17 তারিখই হয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে হচ্ছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। রাষ্ট্রপতি কে হচ্ছেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভাবনা। এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে যেগুলো জানা যাচ্ছে, 4 জনের নাম। একটা হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান এবং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি ধারণা করি ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আর রাষ্ট্রপতি হতে চাইবেন না, কারণ রাষ্ট্রপতি একটা আলংকারিক পদ, রাষ্ট্রপতি অনেকটা দলীয় পদ। যদিও বর্তমান রাষ্ট্রপতি দলের বাইরে এসে যে ভূমিকা পালন করেছেন, সেটা রাষ্ট্র এবং দেশের জন্য মঙ্গল হয়েছে। আওয়ামী লীগ নিশ্চয়ই তাতে খুশি না, এটা বলাই যায়। তার পক্ষ থেকে অসহযোগিতা করা, আরো অন্যান্য যদি কিছু করতে পারতেন, আওয়ামী লীগ খুশি হতো। কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সে পথে যাননি। তিনি একেবারে সংবিধানকে ধরে রেখে রক্ষা করার চেষ্টা করেছেন এই পরিবর্তনকে, যদিও দফায় দফায় তাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে। সে কথা পরে বলছি। আগে আসি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি চাইবেন ক্ষমতা সহ রাষ্ট্রপতি হওয়া, মানে তিনি যাতে রাষ্ট্রপতি হবেন কিন্তু ক্ষমতা থাকতে হবে। বর্তমান সংবিধান অনুযায়ী সবকিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত তিনি দিতে পারবেন না। তিনি যাই আদেশ নির্দেশ দেবেন না কেন, সেগুলো প্রধানমন্ত্রীর স্বাক্ষর থাকতে হবে তাতে। তার মানে হচ্ছে রাষ্ট্রপতির আসলে কোনো ক্ষমতাই নেই, অলংকারিক পদ বলা হয়। কেউ বলেন, ঠাট্টা করে বলা হতো যে কবর জিয়ারত ছাড়া রাষ্ট্রপতির আর কোনো ক্ষমতা নেই। আব্দুল হামিদ সাহেব ছিলেন লম্বা সময়, কোনো দৃশ্যমান হয়নি তার ভূমিকা, বরং এটাকে তিনি উপভোগ করেছেন। দেশে বিদেশে গেছেন, যখন তখন চিকিৎসা করেছেন, কোটি কোটি টাকা ব্যয় করেছেন। তারপরে বঙ্গভবনে রীতিমতো একটা মজবার মতন খরচ কাকে বলে, যাক এগুলি আর বলে মানে তিক্ততা বাড়াতে চাই না, অরুচিকর সব বিষয়, যেখানে কোনো আদর্শ নেই, দর্শন নেই। একমাত্র শাহাবুদ্দিন ছাড়া ভালো রাষ্ট্রপতি পাওয়া যায়নি। বিচারপতি শাহাবুদ্দিনের কথা বলছি, সাবেক প্রধান বিচারপতি প্রয়াত যিনি এখন ডক্টর মঈন খান যোগ্য, দক্ষ, দলের সাথে আছেন। এই বয়সেও তিনি আপোষ করেননি, একজন জ্ঞানী মানুষ, এবারও নির্বাচিত হয়েছেন। তিনি বিবেচনায় তাকে নেওয়া যেতে পারে,
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তার জীবনের শেষ নির্বাচন, তাকেও বিবেচনায় নেওয়া যেতে পারে। তার বয়স হয়ে গেছে, অসুস্থ থাকেন প্রায়ই, সুতরাং রাষ্ট্রপতির এই পদটা তিনি অলংকার করতে পারেন। তার বিশ্রামও দরকার আর সম্মানও দরকার, সেই হিসেবে বিবেচনা করা যেতে পারে। ডক্টর খন্দকার মোশাররফ কে বলা হয় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, তিনিও এত কঠিন বাস্তবতা মেনে দেশে থেকে তিনি পরিস্থিতির মোকাবেলা করেছেন, অসুস্থ হয়েছেন, তাকেও বিবেচনা করা যেতে পারে। আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে এই তিনজন রাষ্ট্রপতি হিসেবে আসতে পারেন। এর বাইরেও আর কেউ আছে কিনা এই মুহূর্তে আমার জানা নেই, তেমন তাদের নামও আলোচনায় আসছে না। কিন্তু যদি দলীয় বিবেচনায় এই তিনজনের যে কাউকে করা হয়, সেটা দলের কাছে গ্রহণযোগ্য হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে রিজার্ভেশন আছে বিএনপির ভেতরেই অনেকের। তাদের দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সবকুল রক্ষা করেছেন, তিনি তার নিজের স্বার্থটাকে দেখেছেন, দেশের স্বার্থটা সেভাবে দেখেননি, এরকম আলোচনাও কিন্তু আছে। আবার এটাও ঠিক, আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের একটা ভাবমূর্তি আছে, সেটা যদি দল তাকে কাজে লাগাতে পারে তাহলে দেশের জন্য ভালো হবে। অনেকগুলো বড় বড় ইস্যু আছে, যে ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হস্তক্ষেপ করেন, টেলিফোন করেন বাংলাদেশের পক্ষে, সেখানে বিশ্ব নেতারা সাড়া দেবেন। ফলে সেই বিবেচনায় আবার ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো পারফর্ম করতে পারবেন, এটা হয়তো বিবেচনায় নিতে পারেন তারেক রহমান। এখন সবার আগ্রহ তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে কনফার্ম, এখন কে মন্ত্রী হবেন, পররাষ্ট্রমন্ত্রী কে হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন, সেগুলি নিয়ে হয়তো আলোচনা আছে। কিন্তু রাষ্ট্রপতি কে হবেন, বর্তমান রাষ্ট্রপতি যে কন্টিনিউ করবেন না, তাকে যে বিএনপি আরেক মেয়াদের জন্য বিবেচনা করবেন না, এটা নিশ্চিত। কিন্তু রাষ্ট্রপতি চারজনের মধ্যে যাদের নাম বললাম, তাদের মধ্যে কে হবেন সেটা নিয়েও হয়তো আলাপ আলোচনা শুরু হয়ে গেছে দলের ভিতরে।